দাদু প্লিজ দাদু, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। প্লিজ দাদু, প্রত্যয় আসবে দাদু, তুমি একটু অপেক্ষা করো প্লিজ দাদু। আমি প্রত্যয়কে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ এমন করো না, আমি মরে যাব। এইটুকু বলেই মীরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু মীরার দাদু এখনো সোফায় মাথা নিচু করে পাথরের মতন বসে আছে। মীরার কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। মীরার মা, বাবা, ছোট ভাই, মীরার দাদা, দিদুন, জেঠু, জেঠি এবং তার ছেলে আশরিক আলফাজ ধ্রুব। আজ মীরার বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে, কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবার জানায়, কিন্তু কেউ বলতে পারছে না মীরা কষ্ট পাবে বলে। পুরো খানবাড়ি থমথমে হয়ে আছে, কারণ খানবাড়ির একমাত্র মেয়ে মীরার বিয়ের দিন আজ। 8টা বাজতে চলল, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানাঘুষা সেই কখন থেকেই শুরু। সবাই এই সেই কথা বলছে, আর মীরা নববধূ বেশে সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটি কখন আসবে, প্রত্যয় কখন আসবে আর তাকে নিয়ে যাবে। কিন্তু না, আসেনি প্রত্যয়। না এসেছে কোনো বার্তা তার জন্য। যদিও এসেছে ঠিকই, কিন্তু সেটা মীরা জানে না। সত্যি না জানিয়েই তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে প্রত্যয় নয়, বরং ধ্রুবকে তার বিয়ে করতে হবে। প্রত্যয় বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনেই মীরা তার দাদুর পা জড়িয়ে কাঁদছে আর ওপরের কথাগুলো বলছিল। মীরা বারবার একই কথা বলে যাচ্ছে। মীরা আবারও বলল, দাদু, আমি অন্য কাউকে বিয়ে করব না দাদু, আর একটু অপেক্ষা করো, প্রত্যয় ঠিক আসবে আমাকে নিতে, প্লিজ দাদু। এসব বলে গুমড়ে গুমড়ে কাঁদছে মীরা। মীরার দাদু এতক্ষণ চুপ করে থাকলেও এবার মীরার গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। মীরা চুপ হয়ে যায়, একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে, তার বিশ্বাস হচ্ছে না মীরার। সাথে সাথেই দাদুর পা ছেড়ে দেয় মীরা। মীরা বুঝে যায় ধ্রুবকেই বিয়ে করতে হবে তার। ধ্রুব চোখ বন্ধ করে বসে থাকে ফ্ল্যাটে। মীরার দাদু চড় দিয়ে বুকে হাত দিয়ে বসে থাকে। তিনি যে নিজের কলিজাতে হাত উঠিয়েছেন আজ, এইসব দেখে জেঠু কেঁদে দেয়। মীরার বাবা চুপ করে মাথা নুইয়ে বসে আছেন। মীরার মা সেই কখন থেকেই অজ্ঞান। মীরার জেঠি মীরার মার মাথায় হাত বোলাচ্ছেন। মীরার দিদুন চোখ মুছছেন বারবার নিঃশব্দে। আর ধ্রুব এক নজর এই মীরার দিকে তীক্ষ্ণ ও অগ্নিময় চোখে তাকিয়ে আছে। চোখ দিয়েই মীরাকে ঝালাফালা করে দিচ্ছে ধ্রুব, কিন্তু মুখ চোখ তার নর্মাল, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে সে। একটু পর নিজেকে শক্ত করে মীরার দাদু ইব্রাহিম খান তারপর চেঁচিয়ে ওঠে, এভাবে মরা কান্না না করে যা ভিতরে, এক্ষুনি বিয়ে হবে মীরার সাথে ধ্রুবের। ব্যাস, আর কারোর কথায় পাত্তা নেই। ওনার দুই ছেলে চটজলদি উঠে দাঁড়ায়, মানে মীরার জেঠু আর বাবা। আর কিছু বলতে পারে না মীরা, না কান্না করে। সে কেন করবে? প্রত্যয় তো নিজেই আসেনি তাকে নিতে, তাহলে আর কেন কান্না করবে? অভিমানে মীরা গুম মেরে গেলেও মন মানছে না কিছুই। আর কোনো কথা হয় না ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানো হয়। মীরা আর ঝামেলা করে না। কিছুই করার নেই যেখানে, সেখানে কি ঝামেলা করবে সে? মীরার দাদু ইব্রাহিম খান ধ্রুবকে নিজের কাছে বসিয়ে বলে ওঠে, মীরা খান বাড়ির সবার কলিজা, তুমি তা জানো, কিন্তু তুমি ওকে কতটুকু ভালোবাসো জানি না, কিন্তু আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ভুলিয়ে দেবে তাকে, নতুন করে গড়বে সব। ধ্রুব মন দিয়ে দাদুর কথাগুলো শোনে, তারপর বলে ওঠে, জি দাদু, আমি চেষ্টা করব। ইব্রাহিম খান নাতির কাঁধে হাত রেখে বলে ওঠে, চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও, তুমি তোমার বউ নিয়ে যাও ভিতরে, সামলাও ওকে, সবার অবস্থা বুঝতেই পারছো। ধ্রুব মাথা দুলিয়ে বলে ওঠে, দাদু, তুমি বললে আমি ওকে আমাদের বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। 2-1 দিন এখানে না থাকাই ভালো, ও স্পেস পাবে। তুমি বললে নিয়ে যাব। ইব্রাহিম খান কিছুক্ষণ ভেবে বলল, তুমি একদম ঠিক বলেছ, যাও, ড্রাইভার পৌঁছে দেবে তোমাদের, সাবধানে থেকো। ধ্রুব আস্তে করে বলল, জি দাদু। বলেই ধ্রুব উঠে মীরার কাছে চলে যায়। মীরা এখনো ফ্লোরেই বসে আছে। ইভেন এই ফ্লোরে বসেই মীরা বিয়ে করেছে।
নিজেকে ধ্রুবের সম্পত্তি বানিয়ে দিয়েছে। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে মীরার দিকে, তারপর হাত ধরতে গেলে মীরা উঠে দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু ধ্রুব মীরার হাতের কবজি টেনে ধরে ফেলে। মীরা এবার চুপ থাকতে পারে না। এতক্ষণ সবই শুনেছে মীরা, কিন্তু সে যেতে চায় না কোথাও। তাই কাঁদতে কাঁদতে বলে, প্লিজ দাদু, আমি যাব না। আমার প্রত্যয়কে খুঁজতে হবে। প্লিজ, আমি কোথাও যাব না দাদু, আমাকে পাঠিও না। কেন এসব করছো আমার সাথে তোমরা? মীরা এসব বিলাপ বকছে। ধ্রুব তার চোয়াল আরো শক্ত করে, রাগে গা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিচ্ছু বলে না। সে অপেক্ষা করছে অন্য কিছুর। মীরা নিজের হাত ধ্রুবের থেকে ছাড়াতে ছোটাছুটি করছে, কিন্তু ধ্রুব হাত না ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এসব দেখে ইব্রাহিম চৌধুরী প্রায় গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ধ্রুব, নিয়ে যাও ওকে। ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। মীরা আবারও দাদুর চিৎকারে আঁতকে ওঠে আর ভয়ে হাত গিয়ে চেপে ধরে। আর ধ্রুব বাঁকা হাসি হাসে। সে তো এই চিৎকারটা শোনার জন্যই অপেক্ষা করছিল। এই চিৎকার কানে যাওয়ার 10 সেকেন্ড পরই মীরাকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ধ্রুব। আর মীরার কিছু করার নেই, তাই ধ্রুবের বুকে পড়ি কাঁদতে থাকে ফুপিয়ে। মীরার বিদায় এভাবেই হয়ে যায় তার বাবার বাড়ি থেকে। আর ধ্রুব হাঁটছে আর মনে মনে বলছে, তুমি ভাবতেও পারবে না দাদু, আজ আমি তোমার কলিজার টুকরার সাথে ঠিক কি করব। গেট রেডি মীরা, তোকে আজকে আমাদের বিয়ের দিনে তোর লাইফের সবচেয়ে বড় গুড নিউজটা দেব। বলি বাঁকা হেসে মীরার দিকে তাকায় ধ্রুব। ওই খান বাড়িটা থেকে বেরিয়ে যেতেই ইব্রাহিম খান কেঁদে দেয়। আজ ফুলের মতন বাচ্চাটার গায়ে হাত তুলেছেন তিনি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। অধিক রাগের অধিকার ইব্রাহিম খানকে পুরো শহর এখনো ভয় পায়, সাথে তার পুরো পরিবার। তিনি যেমন রাগী, তেমনই বদমেজাজি, তেমন নরম মনের। ওনার এক কথায় শেষ কথা। ওনার ওপর কেউ কথা বলে না। বয়স বাড়লেও এখনো ফিট তিনি। ছেলেরা বড় হয়েছে, বাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাবার কথাতেই ওঠবোস করতে হয় তাদের। আর উনি নিজের কলিজা ভাবেন মীরাকে। আর আজ মীরার ওপর হাত উঠিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মীরারা বেরিয়ে গেলেই তিনি কেঁদে সোফায় শুয়ে পড়ে। উপস্থিত সবাই এসে ওনাকে ধরে আর ডক্টর ডাকে, কারণ অবস্থা খারাপ ওনার। এদিকে ধ্রুবকে ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলেও ধ্রুব নিজেই ড্রাইভ করছে। পাশে মীরা এখনো কাঁদছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভুরুক্ষেপ দেখাচ্ছে না ধ্রুব। সে সিগারেট খাচ্ছে আর আপন মনে ড্রাইভ করছে, আর বারবার মীরাকে তাচ্ছিল্যভাবে দেখছে, যেন মীরার কান্নায় ধ্রুবের মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। ধ্রুব মনে মনে আবারও বলে, আজ সারা রাত তোর এভাবেই কাঁদতে হবে মীরা। আজকের রাত যে তুই ভুলতে পারবি না কোনোদিন। আমি ভুলতে দেব না কিছুতেই। ঘণ্টাখানেক বাদে ধ্রুবদের দামি কারটা তাদের নিজস্ব বাগান বাড়িতে থামে। মীরা কেঁদেই যাচ্ছে, এখনো থামেনি। ধ্রুব বিরক্তিকর স্বরে বলল, প্লিজ এই ড্রামাটা স্টপ কর। আর নাম, এসে পড়েছি। মীরা ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা টানা 5 বছর পর লন্ডন থেকে এসেও মীরার সাথে একবারও কথা বলেনি। মীরা বুঝতে পারে ধ্রুব তাকে সহ্য করতে পারে না, কিছুতেই না। তাই তো দূরে দূরে থাকে দেশে আসার পর থেকেই। আর তার সাথে দাদু তার বিয়ে দিয়ে দিল ভেবেই মীরার আরও কান্না বাড়িয়ে দেয়। ধ্রুব রেগে কার থেকে নেমে মীরাকে এক প্রকার টেনে কার থেকে নামায়, তারপর টেনে হিঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। মীরার অবস্থা খারাপ, লেহেঙ্গা এত ভারী যে তার হাঁটতেও কষ্ট হচ্ছে। তার উপর ধ্রুব তাকে টেনে হিঁচড়ে এক প্রকার দৌড়ে নিয়ে যাচ্ছে। মীরা বারবার লেহেঙ্গায় পা বেঁধে পড়ে যাওয়ার অবস্থা। পায়ে ইতিমধ্যে ব্যথা অনুভব করছে মীরা। চিৎকার করে কাঁদছে সে। অবশেষে ধ্রুব তাকে একটা রুমে এনে ধাক্কা দিয়ে বেডে ছুঁড়ে ফেলে। বেচারি পড়ে রয়, হাড় উঠতে পারে না। অনেক ক্লান্ত মীরা। আর কত, প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ে নিয়ে ব্যস্ত সে। তার উপর আজ বিয়ের দিন, বিদায়, খাওয়া দাওয়া বন্ধ প্রায়। টাইম কই এত খাওয়ার? তাও সারাদিন একটার পর একটা ঝটকা। আর কত নেবে মীরা? আর না আছে শরীরে শক্তি, না আছে মনে। তাই চুপচাপ এমনি পড়ে থাকে নরম তুলতুলে বেড়ে। ধ্রুব আবারও কিছুক্ষণ তাকিয়ে থাকে মীরার দিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। ছাদে চলে যায় ধ্রুব। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরায় সে। তারপর 2-3টে টান দিয়ে নিজে থেকেই বলে ওঠে, কেন বদলে গেলি তুই মীরা? সব ভুলে গেলি?
তুই স্বার্থপর মেয়ে, আমার কাছে পাত্তা না পেয়ে প্রত্যয়কে বেছে নিলি, তাহলে আমায় পাগল করলি কেন? ধ্রুব অতীতে ডুব দেয়। সেই দিনে, যেদিন থেকে মীরার পাগলামি দেখছিল ধ্রুব। স্কুল থেকে ক্লাস শেষ করে মীরা স্কুলের গেটে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছিল। সাথে তার বান্ধবী রুহানি আর সানিয়া ছিল। তারা তিনজন একসাথে মিলে ফুচকা খাচ্ছিল। এটা তাদের 6 নাম্বার প্লেট ছিল। কোথা থেকে ধ্রুব ভাইয়া গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। মীরা ধ্রুবকে মনে মনে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ধ্রুবের কাছে পাত্তা পায় না সে কখনোই। যতবারই সে প্রকাশ করতে গেছে, উল্টে গালে দাগ করে ফিরে এসছে, অর্থাৎ থাপ্পড় খেয়েছে আর কি। ধ্রুব আসাতে মীরা তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়তে লাগলে ধ্রুবের ডাকে থমকায়। এই চুন্নি, কই যাস? হ্যাঁ? মীরা তেলে বেগুনে জ্বলে উঠল। ক্ষোভ নিয়ে বলল, আমি মোটেও চুন্নি না, আমি আমার দাদুর বড়লোক পুতিন। ধ্রুব মীরার কথা শুনে ভুরু কুঁচকে তাকালো তার দিকে। সেও টেরা করে জবাব দিল, হ্যাঁ, ইব্রাহিম দাদুর বিগড়ে যাওয়া পুতিন। মীরা এগিয়ে এসে বলল, একদম বাটপাড়ি করে মিথ্যে কথা বলবে না, উল্লুকের নানা। ধ্রুব মীরা চুল টান দিল। সে বলল, একদম পটর পটর করবি না। মীরা কিছু বলতে যাবে, তার আগে দেখে তার সামনে তারই বান্ধবীর সাথে ধ্রুব হেসে হেসে কথা বলছে। আর তার বান্ধবী সানিয়া মাঝে মধ্যে ধ্রুবর কথা শুনে তার গায়ে ঢলে পড়ছে। মনে হচ্ছে কতই না রসিকের কথা বলছে, কিন্তু এই লোক তো আস্ত একটা তিতকুটের করলা। সানিয়া আবারও ধ্রুবের গায়ে হাসতে হাসতে ঢলে পড়ে। মীরার চোখ তো কপালে। রুহানি বলে উঠল মীরাকে, দেখ দোস্ত, তোর পছন্দের মানুষের সাথে সানিয়া কেমন করে লেপটে পড়ছে বারবার ওর গায়ের ওপর। মীরার হাতের পানির বোতল ছিল, 2 হাত দিয়ে এত শক্ত করে চেপে ধরেছে মনে হচ্ছে বোতলটাই ধ্রুব। আর চেপে ধরেছে যেন দম ফুরিয়ে যাবে ধ্রুবের। বোতলটা নিমেষে বেঁকিয়ে গেল মীরার চাপাচাপিতে। সে তাৎক্ষণিকভাবে চিৎকার দিয়ে উঠল, ড্রাইভার! ড্রাইভার মীরাদের স্কুলের সামনে স্টলে বসে চা খাচ্ছিল। মীরার এমন চিৎকার শুনে ড্রাইভারের মুখ থেকে চা বেরিয়ে দোকানের গেঞ্জিতে পড়ে গেছে। সে দৌড় দিয়ে মীরার কাছে আসলো। সে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি, ফুচকা খাওয়া শেষ? মীরা অকপটে বলল, হ্যাঁ, বাড়ি যাব। ধ্রুব এতক্ষণ সব শুনছিল। সে এগিয়ে এসে বলল, তুমি গাড়ি নিয়ে যাও চাচা, আমি ওকে নিয়ে আসছি। মীরা চোখ মুখ শক্ত করে আবারও বলে উঠল, আমার গাড়ি নেই, আমি আপনার গাড়িতে কেন যাব? চলুন চাচা। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মীরা ওখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়ল। ধ্রুবও আর থামেনি, সেও গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। সানিয়া মন খারাপ করে। দিন যায়, মাস যায়, বছর যায়। মীরা আস্তে আস্তে বড় হতে থাকে। ধ্রুবকে নানান দিক থেকে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করেছে মীরা, কিন্তু ধ্রুব পাত্তা দেয়নি কখনো। সে উল্টে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং আর টাইম পাস করতে বিজি হলো। একদিন ধ্রুবের বাইরে যাওয়ার ঠিক হলো। লন্ডনে তাকে পড়তে পাঠাবে বাবা। বিলেত ফেরত ছেলের হাতে ব্যবসার দায়িত্ব দিয়ে অবসর নিতে চান তিনি। ধ্রুবের বিলেত যাওয়ার কথা শুনে মীরা কান্নায় ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে ধ্রুবের ঘরে ছুটে যায়। ধ্রুবের ঘরে গিয়ে মীরা দেখে ধ্রুব কার সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। ধ্রুব দেখল মীরা এসেছে তার ঘরে, তবুও তোয়াক্কা না করে নিজের তালে কথা বলে যাচ্ছে সে। মীরা কান্না করতে করতে বলল, ধ্রুব ভাইয়া, আমার কথাটা একটু শুনবে প্লিজ? ধ্রুব বিরক্তি নিয়ে তাকিয়ে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মীরা ধ্রুবের হাত থেকে টানাটানি করতে লাগলো। ধ্রুব ফোনের লাইন কেটে মীরার দিকে আগুন চোখে তাকিয়ে তার 2 বাহুডোর ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? একটু শান্তিতে থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আমি 2 দণ্ড টিকতেও পারবো না। বাইরে যাচ্ছি এখন, শান্তিতে থাকতে পারবো। ধ্রুব এই কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। ধ্রুবের এরকম কথা শুনে মীরা যেন পাথর বনে গেছে। সে আর কোনো টু শব্দটিও করেনি। দেখতে দেখতে ধ্রুবের যাওয়ার দিন চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও মীরা আসেনি। মীরা শুধু নিজের জানালা থেকে আড়াল হয়ে ধ্রুবের চলে যাওয়ার পথ দেখছিল। কেটে গেছে 5 বছর। মীরা অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হতে হয়েছে। অনার্সে ঢুকে প্রত্যয়ের সাথে তার বন্ধুত্ব হয়। মীরার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে প্রত্যয়। ধ্রুবের জন্য নিজের অনুভূতিগুলো কী ছিল সেটাও জানতো প্রত্যয়। প্রত্যয় মীরাকে মনে মনে একতরফা ভালোবাসতে আরম্ভ করে।
কিন্তু মীরার চোখে প্রত্যয় খুবই ভালো বন্ধু। একদিন প্রত্যয় মীরাকে সাহস করে বলে দেয় নিজের অনুভূতির কথা। তখন মীরা শান্ত স্বরে জবাব দেয়, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব নয়, কিন্তু আমি তোকে যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দিস, তারা যা ডিসিশন নেবে তাই মেনে নেব আমি। সেদিন মীরার এরকম জবাব শুনে প্রত্যয় মীরাকে জাপটে ধরেছিল। মীরার মনে মনে তখনও চলছিল, যে তোমার অপেক্ষা করে না, তোমার পথ সে থেমেনি, তার না বলা শহরের ভিড়ে তোমার থাকারও অধিকার নেই। ধ্রুব লন্ডন যাওয়ার পর হাড়ে হাড়ে টের পায় যে মীরাকে সে কতটা ভালোবাসে, মীরার প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। মীরাকে এমন কোনো দিন নেই যে সে মনে করেনি। সে মীরার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু মীরা সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 5 বছর পর যখন সে দেশে ফিরল, সিদ্ধান্ত নিল যে মীরাকেই বিয়ে করবে, যে করেই হোক, তখন এসে জানতে পারল মীরার বিয়ে ঠিক। শুনে মেজাজ আরও গরম হয়ে গেছিল। যখন বিয়ের জন্য আসা অতিথি জানিয়েছিল তাকে যে মীরা রিলেশন করে বিয়ে করছে, তখন তার একটাই ধারণা ছিল, তার কাছে পাত্তা না পেয়ে সে অন্য কাউকে বেছে নিয়েছে। কিন্তু মীরার বিয়েটা শেষমেশ প্রত্যয়ের সাথে হলো না, তার সাথেই হলো। অতীতের স্মৃতি থেকে ফেরত আসলো ধ্রুব। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে 4 প্যাকেট শেষ করে ফেলেছে। সে এইসবই ভাবছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। নিশ্চয়ই মীরা একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত, আর আজকে দেরি করা চলবে না। ধ্রুব ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে গিয়ে ধ্রুব দেখলো মীরা ঘরে নেই। তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখলো মীরা বাড়ি থেকে পালাচ্ছে। ধ্রুব দৌড়ে গিয়ে মীরাকে নিজের দিকে হ্যাঁচকা টান মেরে কষিয়ে থাপ্পড় মারল। মীরা ছিটকে পড়ল মার খেয়ে। এত ঝটকা খেয়েছে মনে হচ্ছে সে কাঁদতেও ভুলে গেছে। ধ্রুব তাকে হিড়হিড় করে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। লেহেঙ্গার থেকে এখন নিজেকে ভারী লাগছে মীরার। মীরা বলল, আমাকে ছাড়েন, আমার প্রত্যয়কে খুঁজতে হবে। প্রত্যয় আমার জন্য অপেক্ষা করছে। ধ্রুব মীরার মুখে অন্য কারোর নাম শুনে আরও রেগে গেছে। ধ্রুব মীরার মুখে এত জোর চেপে ধরেছে মনে হচ্ছে গাল ভেদ করে আঙুল ঢুকে যাবে। ধ্রুব চিৎকার দিয়ে বলল, প্রত্যয় মারা গেছে। শুনেছিস তুই? কার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে তোর প্রেমিক। ধ্রুবর মুখে প্রত্যয়ের মারা যাওয়া শুনে মীরা থমকে গেছে। অসাড় হয়ে আসছে শরীর। তুমি মিথ্যা বলছো তাই না? বলো না তুমি মিথ্যা বলছো। এইসব বলতে বলতে মীরা ধ্রুবের পা ধরে বসে পড়ল আর পাগলের মতন বিলাপ করতে লাগলো। ধ্রুবের মায়া হচ্ছে, সেই সাথে প্রচণ্ড রাগে ফুলছে। ধ্রুব তার 2 বাহু টেনে বলল, এটাই সত্যি মীরা, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। মীরা অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি মিথ্যা বলছো আমি জানি। তুমি আমাকে সেই ছোট থেকে দেখতে পারো না, এজন্য তুমি প্রত্যয়কে মেরেছো, তাই না? ধ্রুবের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। সে মীরাকে দেওয়ালে ঠেসে ধরে বলল, প্রত্যয়কে আমি মারিনি, তবে আজকের পর থেকে কেউ যদি তোর আর আমার মাঝে আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আমার। মীরার কানে ধ্রুবের বলা কোনো কথাই যাচ্ছে না। চারিদিক ঝাপসা দেখছে সে, মনে হচ্ছে অতল সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। তারপর আর কিছু মনে নেই। ধ্রুব ঘাবড়িয়ে গেছে। মীরা অতিরিক্ত শক পেলে সেন্স হারিয়ে ফেলে। তারপরেও এত কিছু গেছে আজকে ওর উপর দিয়ে। ধ্রুব মীরাকে কোলে নিয়ে শুইয়ে দিল। ডাক্তারকে কল দিতে লাগলো ধ্রুব। ধ্রুব অচেতন অবস্থায় মীরাকে দেখে বলল, কেন তুই আগের মতন বুঝিস না যে আমি তোকে কতটা চাই? মিনিট 10 পর ডাক্তার এসে দেখে গেল মীরাকে। অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারার ফলে মীরার প্রেশার ফল করেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইঞ্জেকশন দিল মীরাকে। আজকে রাতটা আরাম পাক, সকাল হতে হতে ঠিক হয়ে যাবে সে। ডাক্তার যাওয়ার পর ধ্রুব মীরার লেহেঙ্গা বদলিয়ে নর্মাল ড্রেস আপ করিয়ে দিল। ধ্রুব মীরাকে চেঞ্জ করিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আজ যদি তুই অন্য কাউকে বিয়ে করার কথা না বলতিস, আমার জন্য অপেক্ষা করতিস, তোকে আজকে আদরে ভরিয়ে দিতাম মীরা। ধ্রুব বেশ কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে শাওয়ার নিতে ঢুকে গেল। ওয়াশরুমে দেওয়ালে হাত দিয়ে গা দিয়ে পানি বেয়ে চলেছে ধ্রুবের শরীরে। মাথায় চলেছে নানান চিন্তা। কিভাবে কি করবে, কিভাবে সামাল দেবে এসব। ধ্রুব দেওয়ালে হাত শক্ত করে রেখেই বলল,
তুই শুধু আমার মীরা, আর কাউকে না আসতে দেব না তোকে যেতে দেব। সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে ধ্রুবের আগেই ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে মীরা এখনো ওঠেনি। সকালবেলায় স্নিগ্ধতা যেন মীরাকে আরও মোহনীয় করে তুলছে। এক ধ্যানে চেয়ে রয়েছে সে মীরার দিকে। মীরার মুখের ওপর চুল এসে পড়ছে। ধ্রুব তা আলতো করে ছড়িয়ে দিল, গালটাকে একটু ছুঁয়ে দিল। ইচ্ছা করছে সমস্ত আদর দিয়ে উজাড় করে মীরাকে ভালোবাসতে, কিন্তু ধ্রুবের পরক্ষণেই মনে পড়ে গেল মীরা তাকে ছেড়ে ওই প্রত্যয়কে বিয়ে করতে চেয়েছিল। ধ্রুবের কপালের রগটা ফুলে গেল। এক লাফে নিচে নেমে পড়ল বিছানা থেকে। ফ্রেশ হতে চলল ওয়াশরুমে। মীরার ঘুম ভাঙল বেলা 11টার দিকে। আর মোড়া ভেঙে সেদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পর মুহূর্তেই সে বুঝল সে তাদের বাগান বাড়িতে আছে, যা ধ্রুব এনেছে তাকে গতকাল রাতে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে মীরার চোখ কপালে। নিশ্চয়ই ধ্রুব করেছে। খাট থেকে ধ্রুব কোথায় আছে তা রেগে মেগে খুঁজতে গেল মীরা। ধ্রুব নিচে বসে মোবাইল টাইপিং করছে আর আরেক হাতে কফি খাচ্ছে। মীরা নিচে নেমে এসে ধ্রুবর কলার ধরে বলল, আমার জামা কাপড় বদলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কে আপনি আমার? ধ্রুবের এক তো মেজাজ খারাপ হয়ে গেছে, মীরা তার কলার ধরেছে, তার ওপর এসব উদ্ভট কথা। মীরা উত্তর না দিয়ে মীরার চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। শুরু হলো অত্যাচার। চুলের মুঠিটাও শক্ত তার। মীরার হাত দুটো বেঁকিয়ে রেখেছে ধ্রুব। চোখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মীরাকে নিয়ে সোফায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঠোঁটের যুগলবন্দি থেকে মীরা মুক্ত পেল। সে এখনো চোখ বন্ধ করেই আছে। সে কনফিউশনে আছে, তাকে ভালোবেসে আদর করলো নাকি জেদে। ধ্রুব ফিসফিস করে বলছে, ভেবে নে এখন, তুই আমার কে? মীরার চোখ তুলে তাকানোর সাহস নেই। ধ্রুবর বলা কোনো জবাব তার কানে যাচ্ছে না। সে শুধু একটা কথাই ভাবছে, ভালোবেসে কাছে না টেনে এখন সে আমাকে কি তবে জেদে বিয়ে করেছে? বুয়া এসে সকালে সব কাজ করে দিয়েছে। মীরা বসে বসে খাচ্ছে। বিয়ের চক্করে ঠিকঠাক খাওয়া হয়ে ওঠেনি তার। ধ্রুব ভুরু কুচকে তাকিয়ে আছে তার দিকে। মীরা খেতে খেতে বিষম খেল। ধ্রুব তাড়াহুড়ো করে পানি এগিয়ে দিল। ধ্রুব এক ধমক দিয়ে বলল, খাবার তো পালিয়ে যাচ্ছে না, একটু আস্তে ধীরে খেলেই তো হয়। মীরা আবারও মুখে খাবার পুড়ে বলল, নিজে তো ঠিকই খেয়ে দিয়ে দিব্যি জিম করে ঘুরে বেড়াচ্ছেন, আমার খবর নিয়েছিলেন? ধ্রুব ভুরু নাচিয়ে বলল, বিয়ের তালে তুই থাকলে সেখানে কি আমি না খেয়ে থাকবো? ধ্রুবের মুখে বিয়ে শব্দটা শুনে মীরার প্রত্যয়ের মুখটা ভেসে উঠল। নাস্তা মনে হচ্ছে আর গলা দিয়ে নামবে না তার। কোনো রকমে গ্লাসের পানিটুকু গলার ভিতরে ঢেলে দিয়ে ডাইনিং থেকে নিঃশব্দে উঠে পড়ল সে। ধ্রুব বুঝতে পারল না এতক্ষণ কী কারণে ও আপসোট হলো, বাট এখন একটু হলেও আন্দাজ করতে পারছে। ছাদে বসে আছে মীরা, হাঁটুর ভরে মাথা দিয়ে। কি থেকে কি হয়ে গেল, জীবনটা নিমেষে বদলে গেল। ধ্রুব ঘরে এসে দেখে মীরা নেই ঘরে। মীরাকে ঘরে দেখতে না পেয়ে ধ্রুবের মাথা খারাপ হয়ে গেল। আবারও পালালো কি না সেটাই ভাবছে সে। তাড়াহুড়ো করে বাহিরে আসলো, তাও দেখতে পেল না। দারোয়ানকে জিজ্ঞেস করলো, সেও দেখেনি মীরাকে বাহিরে আসতে। এদিকে ধ্রুবের টেনশনে মাথা ফেটে যাচ্ছে। গেল কোথায় সে? বাহিরে যায়নি তো কোথায় গেল? সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, তবুও মীরার খোঁজ পায়নি ধ্রুব। ইব্রাহিম দাদু এরই মধ্যে দুবার কল করে মীরাকে চেয়েছেন। বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়েছে সে ম্যাটারটা, কিন্তু এখন কিভাবে অ্যাভয়েড করবে? বুকের বাঁ পাশটা ভীষণ চিনচিন করছে। একবার মীরাকে হারিয়েছে, আর যদি প্রত্যয়ের অ্যাক্সিডেন্ট না হতো মীরা ঠিকই অন্য কারোর ঘর করত, অন্য কারোর বউ হতো। মীরা অন্য কারোর বউ হতো ভেবেই ধ্রুবের মেজাজটা আবারও খারাপ হয়ে যাচ্ছে। মীরাকে ভোলার জন্য লন্ডনে ওয়ান নাইট স্ট্যান্ড করত। তারপরেও মীরার মোহে সে ভুলতে পারেনি। জীবন বিচিত্র, যখন সাথে থাকে তখন আমরা ঘুরেও তাকাই না, আর দূরে থাকলে কলিজা ফাটিয়ে দিয়ে চিৎকার করি। মীরা মাথা নিচু করে এতই বেশি মগ্ন ছিল নিজের ভাবনাতে যে এদিকে সকাল থেকে রাত হয়ে গেছে তার কোনো হুঁশই নেই। মীরা টের পেল মশার কামড়ে। হাজার হাজার মশা তাকে কামড়ে টের পাওয়াচ্ছে। এই মীরা বাড়ি যা, নয়তো তোরে আমরা উঠিয়ে নিয়ে যাব। মশার দেওয়া কামড়গুলোতে মীরা চুলকাচ্ছে আর নিচে নামে।
তার মাথাতেও নেই ধ্রুবের কি অবস্থা আছে। মীরা যখন ঘরে গেল দেখতে পেল মাথা নিচু করে তার দুই হাতের ওপর ভর দিয়ে আছে। ধ্রুবের এরকম রূপ দেখে মিস্টার আত্মার পানি শুকিয়ে গেল। হালকা শুকনো ঢোক গিলল সে। কারোর পায়ের শব্দে ধ্রুব মাথা উঁচু করে তাকালো, দেখলো মীরা দাঁড়িয়ে আছে। মীরাকে দেখে ধ্রুব খুশি হলেও পরক্ষণে তার মাথা খারাপ হয়ে গেল মীরার গায়ে হওয়া নিয়ে। সে শান্তস্বরে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? মীরা আমতা আমতা করে জবাব দিল, ছাদে। মীরার মুখের কথা শুনে ধ্রুব চিল্লিয়ে উঠল এক প্রকারের, তুই কি ভাবছিস? তুই এরকম লুকোচুরি করবি আর আমি তোকে কুকুর হয়ে খুঁজবো? ধ্রুব এসব কথা বলে মীরাকে ঝেড়ে ওখান থেকে চলে গেল। মীরা থম মেরে দাঁড়িয়ে রইল, যে হলোটা কি? দাদু কখন থেকে কল করেই যাচ্ছে, এই লোকটা গেল কোথায় নিজের মোবাইল রেখে? আবারও ফোন বাজছে। মীরা রিসিভ করলো এইবার। ফোন ধরে কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠস্বরে কথা ভেসে উঠল, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছিলে না কেন? মীরার বুকে 2-3 বার ফোঁ দিয়ে নিল। সে নরম স্বরে বলল, দাদু উনি ফোন রেখে বাহিরে গেছেন। মীরার কণ্ঠস্বর শুনে ইব্রাহিমের বুকটা খাঁ খাঁ করতে লাগলো। তিনি মোমের পুতুলের গায়ের হাত তুলেছেন গতকালকে। তিনি বললেন, তোমাদের হয়েছেটা কি? একজনকে পেলে আর একজনকে পাওয়া যায় না? মীরা কি বলবে বুঝতে পারছে না। সে থেমে বলল, দাদু ও বাহির থেকে ফিরলে তোমাকে কল করতে বলবো। মীরা এই কথা বলে সালাম দিয়ে কল কেটে দিল। ইব্রাহিম খানকে আর কিছু বলার সে সুযোগ দিল না। মীরার এই রকম ব্যবহার সম্পর্কে ইব্রাহিম খান অবগত, কারণ মীরা যখনই অভিমান করে পরিবারের কারোর ওপর তখনই সে সালাম দিয়ে ফোন কেটে দেয়। ইব্রাহিম খান দীর্ঘশ্বাস ফেলে বলে, কবে যে তুমি বুঝবে তোমার ভালোর জন্যই করেছি সব? রাত 3টে বাজে, কিন্তু ধ্রুবের আসার কোনো নাম গন্ধ নেই। এদিকে মীরা এতক্ষণ গায়েব ছিল, আর এখন ধ্রুব। মীরা কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে দিয়েছে একদম। তারপরেও ধ্রুবের খোঁজ পাচ্ছে না। একটু হেলতে ধুলতে ঘরে আসছে ধ্রুব। দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে রয়েছে। সে যে ওভারলোডেড তার হেলদোল দেখেই বোঝা যাচ্ছে। ধ্রুব নিভু আওয়াজে ডাকলো, মিরু। মীরাকে কখনো এই নামে ধ্রুব ডাকেনি। মিরু বলাতে মীরা যখন চোখ তুলে ওপরে তাকালো, দেখলো ধ্রুব দাঁড়িয়ে আছে দরজাতে হেলান দিয়ে। চোখ অসম্ভব লাল তার। মীরা জিজ্ঞেস করলো ফুঁপিয়ে, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? ধ্রুব বলল, আমাকে মিস করছিলি? মীরা থমকে যায়। হ্যাঁ, সে এখনো ধ্রুব নামক মানুষটাকে ভালোবাসে। ভালোবাসা কখনো হারায় না। অবহেলা আর ফেলনাতে সব হারিয়ে ফেলে মানুষ। ভালোবাসার তীব্র যন্ত্রণা সবাই কম বেশি জানে। মীরা ধীর আওয়াজে বলল, তুমি ড্রিঙ্ক করেছো? ধ্রুব ম্লান হাসলো, তারপর বলল, তোর মাঝে নেশা করতে চাই, দিবি করতে একটু? ধ্রুবের এরকম কথা শুনে মীরার বুকে তোলপাড় লাগিয়ে দিল। বুকের ভিতর ধুকপুক করে জানান দিচ্ছে ভালোবাসার অতল সাগরে ভেসে যেতে। ধ্রুব কথাটা বলে মীরার গায়ে ঢলে পড়ল। বেহুশ হলো নাকি নেশাতে বুঁদ হয়ে গেল মীরা বুঝতে পারল না। সে আস্তে আস্তে ধ্রুবকে বেডে শুইয়ে দিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে তখন। মীরার প্রতিটা দীর্ঘশ্বাসে ধ্রুবের দেওয়া অবহেলা নামক ক্লান্তি। সকালবেলা মীরা উঠে গেছে রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার কারণ হলো আজকে নিজের হাতে সব বানাবে। ধ্রুব ঘুম ভাঙল যখন মাথাটা বেশ ভার লাগছে তার। মনে করার চেষ্টা করছে সে কোথায় আছে। কাল রাতে মীরাকে বকাবকি করে নাইট ক্লাবে গেছিল। সেখান থেকে ওবার ড্রাঙ্ক হয়ে এসেছে বাড়িতে। তারপর আর কিছু মনে নেই তার। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে। মীরাও নেই ঘরে, গেল কোথায়? এমনিতে কাল অনেক মিসবিহেভিয়ার করে ফেলেছে। ধ্রুব উঠে আগে ফ্রেশ হয়ে নিচে যাচ্ছে মীরাকে খুঁজতে। ধ্রুব সিঁড়ি বেয়ে নামছে আর বলছে, এই মেয়ের লোকানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? লাস্ট 2 ঘন্টা যাবৎ মীরা রান্নাঘরে আছে। ধ্রুব নিচে এসে আগে রান্নাঘরে নজর দিল। রান্নাঘরে মীরার মুখে আটা মাখামাখি দেখে আর মীরাকে রান্নাঘরে দেখে ফিক করে হেসে দিল ধ্রুব। এই রূপেও মীরাকে মোহনীয় লাগছে ধ্রুবের কাছে। সে ধীর পায়ে এগিয়ে গেল মীরার কাছে। মীরা কোমরে আঁচল গুজে পরোটা বেলছে, কিন্তু যতবারই সে বেলছে ততবারই সেটা গোল হওয়া বাদে বিভিন্ন আকৃতি ধারণ করছে। ধ্রুব পরোটার আকৃতি দেখে মীরার ওপর মায়া আসার বদলে আর আটার ওপর মায়া আসলো উল্টে। এভাবে হবে না, চল তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানানো শেখাই। মীরা আস্তে করে বলল,
আপনার পদ্ধতিগুলো আপনার মতোই খতরনাক হবে তা আপনার বলার ভঙ্গিমা দেখেই বুঝেছি। এইভাবে রুটি টেরা বেঁকা হলে ধ্রুব একটা স্টিলের বাটিতে আটার ওপর চাপ দিয়ে কেটে ফেলল, যার ফলে রুটি গোলাকার হয়ে গেল। মীরার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেছে। সে বলল, এটা তো জানতামই না আমি, কি ইজি। ধ্রুব বলল, মাথায় গোবর থাকলে এসব জানা লাগে না। ধ্রুবর কথায় মীরা নাক ফুলিয়ে উঠল। সে বলল, পদ্ধতিটা বললেই হতো, এত ঢং না করে। দিন যায় মাস যায়, কিন্তু ধ্রুব আর মীরার সম্পর্কের কোনো উন্নতি হয় না। ধ্রুব কাছে আসতে চেয়েছে যতবার, ততবারই মীরা তাকে বাধা দিয়েছে। তার কারণ এই না যে সে প্রত্যয়কে ভালোবাসত। প্রত্যয় শুধু তার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সুখ দুঃখ সকল কিছুর সাথী ছিল প্রত্যয়। একদিন সন্ধ্যাবেলায় প্রচুর তুমুল বেগে বর্ষণ হচ্ছে। মীরা আজকে হলুদ রাঙা শাড়ি পরেছে। ধ্রুব এখনো অফিস থেকে ফেরেনি। তারা বনানীর একটা ফ্ল্যাট নিয়ে থাকছে। তার দাদা যান হয়তো চেয়েছিলেন এইভাবে কিছু একান্ত সময় কাটাতে, যেন তারা একে অপরের ভুল বোঝাবুঝি দূর করতে পারে। মীরা ওই সময় বই পড়ছিল। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল খুব। মনটা এমনিতেই বিষণ্ণতায় ভরপুর ছিল, তার উপর এরকম ঝুমঝুম বৃষ্টি নজর কাটছে বারবার। গুটি কয়েক পায়ে বারান্দায় যেয়ে মীরা দুই হাত মেলে বৃষ্টি উপভোগ করছে। অফিস থেকে বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে ফ্ল্যাটে পৌঁছালো ধ্রুব। আজকে বেশ লেট হয়ে গেছে। শেষ মুহূর্তে একটা জরুরি মিটিং করাতে সব এলোমেলো করে দিল। ফ্ল্যাটে কলিং বেল বাজালো না ধ্রুব। সে ভাবছে হয়তো এই সময় মীরা ঘুমাবে, না হয় পড়তে বসে, তাই ডিস্টার্ব না করে নিজেই ডোর আনলক করে ভিতরে গেল। সে গায়ের কোটটা খুলে সোফায় রাখলো, টাইটাও আলগা করে নিয়ে খুলে নিল। নিজের রুমে গিয়ে দেখলো ধ্রুব মীরা কোথাও নেই। বুকটা কেমন ছাদ করে উঠল। শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সে গেল কোথায় ভেবে পাচ্ছে না। ধ্রুব বাইরের দিকে বের হবে, তার আগেই তার নজর গেল বারান্দায় বৃষ্টি উপভোগ করার পরীর দিকে। বুকের হৃদস্পন্দনটা থমকে গেছে। পাটা নিজের অজান্তেই তার দিকে ছুটে চলেছে। যেতে যেতে মীরার পিছনে গিয়ে দাঁড়ালো ধ্রুব। মীরা দাঁড়িয়ে বৃষ্টির পানিতে নিজেকে ভেজাচ্ছে। ধ্রুবর নিজেকে বেসামাল লাগছে মীরাকে দেখে এই অবস্থায়। তার দুই হাত প্রসারিত করে মীরার কোমর জড়িয়ে ধরল। ঠান্ডা হাত হয়ে গেছে বৃষ্টির কারণে, কিন্তু মীরার পেটটা নরম তুলতুলে আর গরম হয়ে আছে। শিউরে উঠল মীরা। অনুভূতি জানান দিচ্ছে এটা আর কেউ নয় ধ্রুব ছাড়া। মীরাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটের মিলন ঘটালো। মীরার কেন যেন বাধা দিতে আর ইচ্ছে করছে না। উজাড় করে ভালোবাসতে ইচ্ছে করছে তার ধ্রুবকে। আলো নিভে গেল। ভালোবাসার প্রজাপতিগুলো খেলা করছে, একে অপরের আলিঙ্গনে কেউ ব্যস্ত আছে। 2 বছর পর হাসপাতালের করিডোরে ধ্রুব দাঁড়িয়ে আছে। একটু পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। একটা নার্স তোয়ালেতে একটা বাচ্চা নিয়ে আসছে। নার্সটা হাসি মুখে বলল, মেয়ে হয়েছে স্যার। ধ্রুব বাচ্চার মুখের দিকে তাকিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, আমার মিরু? নার্স মুচকে হেসে বলল, সি ইজ অলসো অল রাইট, আপনি দেখা করতে পারেন। নার্স ধ্রুবর হাতে বাচ্চা দিয়ে চলে গেল। ধ্রুব বাচ্চার দিকে তাকিয়ে তার কপালে চুমু দিল। বাচ্চাকে কোলে নিয়ে মীরার কাছে গেল। হাসপাতালের বেডে স্লাইন ঝুলন্ত অবস্থায় মীরা চোখ বন্ধ করে আছে। ধ্রুব আস্তে করে ডাকলো, মিরু। মীরা চোখ মিলে দেখল তার স্বামী আর সন্তানকে। ধ্রুব তার সন্তানকে মীরার পাশে শুইয়ে দিয়ে বলল, আমাদের মিধা। মীরা হাসলো ধ্রুবের নাম শুনে। ধ্রুব বলল, বলেছিলাম না তুই শুধুই আমার। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।